শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে মুক্তি পেতে রোহন গ্রামটা বেছে নিয়েছিল। ওর দাদুর পুরানো বাড়ি, প্রায় বছর 10 তালাবন্ধ। গ্রামের একেবারে শেষ মাথায় বিশাল এক দিঘির পাড়ে বাড়িটা যেন একা একা ঝিমোচ্ছিল। চারিদিকে বাঁশঝাড়, আম কাঁঠালের বাগান আর জংলা গাছপালা মিলে একটা আদিম সবুজ দুর্গ তৈরি করেছে। রোহনের পেশা লেখালেখি, তাই এই নির্জনতা ওর কাছে অমৃতের মতো মনে হল। প্রথম কটা দিন স্বপ্নের মতো কাটল। ঝমঝমিয়ে বৃষ্টি নামত। রোহন বারান্দায় আরাম কেদারায় বসে চা খেতে খেতে দেখত দিঘির জলে বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো মিলিয়ে যাচ্ছে। ব্যাঙের ডাক, ঝিঝি পোকার একটানা স্বর আর টিনের চালে বৃষ্টির শব্দ, সব মিলিয়ে এক নেশা ধরানো আবহাওয়া। গ্রামের হারান কাকা রোজ সকালে দুধ দিয়ে যেত। বয়স্ক মানুষ, মুখে সবসময় একটা চিন্তার ছাপ। রোহনকে এত খুশি দেখে একদিন বলেই ফেলল, একা একা এই বাড়িতে থাকছ বাবু, ভয় ডর করে না? রোহন হেসে উত্তর দিয়েছিল, ভয় কিসের কাকা, বরং বেশ লাগছে। এমন শান্ত পরিবেশ শহরে কোথায় পাব? হারান কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দিনগুলো ভালোই বাবু, কিন্তু বর্ষার রাতগুলো ভালো নয়। বিশেষ করে যখন আকাশ কালো করে মেঘ ডাকে আর যখন দেখবেন চারপাশের সব শব্দ হঠাৎ থেমে গেছে, তখন ঘরের বাইরে একদম বেরোবেন না। রোহন কথাটা হেসে উড়িয়ে দিল। বুড়ো মানুষের কুসংস্কার ভেবে তেমন পাত্তা দিল না। কিন্তু সে জানত না এই কথাটা ওর জীবনের সবচেয়ে বড় সত্য হতে চলেছে। দিন 15 কেটে গেছে। বর্ষা তখন পুরো দমে নেমেছে। সে এক রাত আকাশটা যেন কেউ আলকাতরা দিয়ে লেপে দিয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন আর মেঘের গর্জনে কান পাতা দেয়। মাঝরাত থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। রোহন তার লেখার টেবিলে একটা হ্যারিকেন জ্বালিয়ে বসেছিল। কারেন্ট চলে গেছে সেই সন্ধ্যায়। হঠাৎই ওর কানে একটা অদ্ভুত শব্দ এলো, বৃষ্টির শব্দের চেয়েও আলাদা। ভারী কিছু একটা যেন বারান্দার মাটির উপর দিয়ে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে। ভেজা ছ্যাঁত একটা শব্দ। রোহন ভাবল হয়তো কোনো বড় জানোয়ার, শিয়াল টিয়াল হবে। সে কান দিল না। কিন্তু কিছুক্ষণ পর শব্দটা আবার হলো, এবার টিনের চালে। মনে হলো লম্বা লম্বা নখ দিয়ে কেউ যেন চালটা আঁচড়াচ্ছে। খচ খচ খচ। রোহনের বুকের ভেতরটা একটু ছ্যাঁত করে উঠল। ও চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গেল। বাইরে মিশকালো অন্ধকার, কিচ্ছু দেখার উপায় নেই। ঠিক সেই মুহূর্তে আকাশে বিদ্যুতের এক ঝলকানি খেলে গেল। আর সেই আলোয় রোহন যা দেখল তাতে ওর রক্ত জল হয়ে গেল। দিঘির ঠিক মাঝখানি জলের উপর দাঁড়িয়ে আছে অসম্ভব লম্বা আর শীর্ণ একটা ছায়ামূর্তি। ওর শরীরটা যেন জলের সাথেই মিশে আছে। মাথাটা অস্বাভাবিক রকম ছোট, আর দুটো লম্বা হাত জলের উপরিভাগে ভাসছে। 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য দেখা সেই দৃশ্যটা রোহনের মাথায় গেঁথে গেল। পরের মুহূর্তেই আবার অন্ধকার। রোহন নিজেকে বোঝালো ওটা মনের ভুল, হয়তো কোনো গাছের ডাল বা আলোর ভ্রম। কিন্তু সেই রাতটা ও আর ঘুমাতে পারল না। পরদিন সকালে হারান কাকা দুধ নিয়ে এলে রোহন ইতস্তত করে রাতের ঘটনাটা বলল। সব শোনে হারান কাকার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, আমি আপনাকে সাবধান করেছিলাম, ওটা জল শিকারী, এই দিঘিতে ওর বাস। হারান কাকার কাছ থেকে রোহন যে গল্পটা শুনল তা যে কোনো কল্পনার চেয়েও ভয়ঙ্কর। বহু বছর আগে এই গ্রামের এক নিষ্ঠুর জমিদার ছিল। সে এক পূর্ণিমার রাতে এক গর্ভবতী মহিলাকে এই দিঘির জলে ডুবিয়ে মেরেছিল। সেই থেকে প্রতি বর্ষায় যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে, তখন সেই জমিদারের অতৃপ্ত আত্মা এক বীভৎস জলদানবের রূপ ধরে শিকারের খোঁজে বের হয়। ও শিকার করে মানুষের শরীরের উষ্ণতা। ওর আসার আগে প্রকৃতির সব প্রাণী চুপ করে যায়। ব্যাঙের ডাক, ঝিঁঝির শব্দ সব থেমে যায়, কারণ ওরাও জানে শিকারী জেগে উঠেছে। হারান কাকার কথাগুলো শোনার পর থেকে রোহনের মনে শান্তি চলে গেল। প্রতি রাতে বৃষ্টি নামলেই ওর কান খাড়া হয়ে থাকত। ও অপেক্ষা করত সেই ভয়ঙ্কর নীরবতার জন্য। 2 দিন পর সেই রাতটা এলো। সন্ধ্যা থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল।
রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তেজও বাড়ল। রোহন বই পড়ার চেষ্টা করছিল, কিন্তু মন বসাতে পারছিল না। ওর কান পড়েছিল বাইরে। রাত 10টা নাগাদ হঠাৎই পরিবর্তনটা টের পেল ও। এতক্ষণ ধরে চলা ব্যাঙ আর ঝিঝি পোকার ঐক্যতানটা যেন কেউ এক ঝটকায় বন্ধ করে দিয়েছে। চারদিকে শুধু বৃষ্টির ঝমঝম শব্দ, আর তার নিচে এক অসহ্য জমাট বাঁধা নীরবতা। রোহনের বুকের ধুকপুকুনি বেড়ে গেল। ও ঘরের সব দরজা জানলা ভালো করে বন্ধ করে দিল, কিন্তু ভয় যেন দেয়াল ভেদ করেও ভেতরে আসতে পারে। কিছুক্ষণ পর সেই শব্দটা আবার শুরু হল। বারান্দায় ভেজা মাটিতে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ। এবার শব্দটা অনেক কাছে, ঠিক ওর ঘরের দরজার সামনে এসে থেমে গেল। রোহন ভয়ে জমে গেছে। ও চেয়ারে পাথরের মতো বসে আছে। হঠাৎ দরজার কড়ায় মৃদু টোকা পড়ল। টক টক টক। কে হতে পারে এই ঝড় বৃষ্টির রাতে? রোহন কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু সেই টোকা দেওয়ার শব্দটা আবার হল, এবার একটু জোরে। রোহন বুঝতে পারছিল এটা কোনো মানুষ নয়। ওর সারা শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ও বুঝতে পারল শিকারী এসে গেছে, ও তার শিকারকে চিহ্নিত করেছে। এবার দরজায় ধাক্কা পড়তে শুরু করল, প্রথমে আস্তে, তারপর জমজম জোরে। কাঠের পুরনো দরজাটা থরথর করে কাঁপছে। রোহন ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু ওর গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো আওয়াজ বেরোল। ও পিছিয়ে গিয়ে ঘরের কোনায় রাখা একটা পুরনো লোহার ডান্ডা হাতে তুলে নিল। হঠাৎ ধাক্কাধাক্কি থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য সব শান্ত। রোহন ভাবল হয়তো চলে গেছে, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে পেছনের ঘরের জানালার কাঁচ ভাঙার একটা বিকট শব্দ হল। ঝনঝন করে কাঁচ ভেঙে পড়ল। রোহন লোহার ডান্ডাটা শক্ত করে ধরে পেছনের ঘরের দিকে ছুটে গেল। ভাঙা জানালার ওপারে বৃষ্টির ছাঁটের মধ্যে ও মুখটা দেখতে পেল। ওটা মানুষের মুখ নয়, জলের তলায় থাকতে থাকতে ফুলে ওঠা ফ্যাকাশি একটা মুখ। চোখ দুটো গোল, মাছের মতো, তাতে কোনো পাতা নেই। ভেতর থেকে একটা আবছা সবুজ আভা বেরোচ্ছে। মাথায় লম্বা শ্যাওলার মতো চুল মুখ বেয়ে নেমে এসেছে। আর মুখটা ঠোঁটবিহীন একটা কালো গহ্বরের মতো হাঁ করে আছে, যেখান থেকে শুধু ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে। দানবটা তার একটা লম্বা সরু আঙুলের মাঝে পাতলা চামড়াজোড়া হাত ভানা জানালা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। ওর শরীর থেকে পচা পাঁক আর মরা মাছের মতো তীব্র একটা গন্ধ আসছে। রোহন আর সহ্য করতে পারল না। ও আতঙ্কে আর ঘৃণায় চিৎকার করে হাতের লোহার ডান্ডাটা দিয়ে সর্বশক্তি দিয়ে জানালার দিকে এগিয়ে আসা হাতে আঘাত করল। একটা হাড় ভাঙার কদর্য শব্দ হল। দানবটা একটা তীব্র অস্বাভাবিক যন্ত্রণার চিৎকার করে উঠল, যেটা মানুষের গলার স্বর আর জলের নিচের বুদবুদের শব্দের এক ভয়ঙ্কর মিশ্রণ। ও হাতটা টেনে নিল, কিন্তু পর মুহূর্তেই ওর দুটো চোখ ঘৃণায় আর আক্রোশে জ্বলে উঠল। ও ভাঙা জানালা দিয়ে ওর পুরো শরীরটা গলিয়ে ভেতরে আসার চেষ্টা করতে লাগল। রোহন দেখল পালানো ছাড়া আর কোনো উপায় নেই। ও হ্যারিকেনটা তুলে নিয়ে দানবটার দিকে ছুঁড়ে মারল। লণ্ঠনটা ওর গায়ে লেগে তেল ছড়িয়ে পড়ল আর দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। জল শিকারী এমনভাবে আর্তনাদ করে উঠল যেন স্বয়ং নরক তার দরজা খুলে দিয়েছে। ওর ভেজা শরীরে আগুন আর জলের এক বিভৎস লড়াই শুরু হল। সেই সুযোগে রোহন আর এক মুহূর্তেও দাঁড়াল না। ও মাইন দরজা খুলে বাইরের ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল, খালি পা, গায়ে শুধু একটা শার্ট। কাদা, জল, কাটা, কোনো দিকে ওর হুঁশ নেই। ও শুধু দৌড়াচ্ছে গ্রামের দিকে। একবার পেছনে তাকিয়ে দেখল দিঘির পাড়ের বাড়িটার ভেতর আগুনের আভা, আর সেই আগুনের শিখার মধ্যে থেকে একটা লম্বা জ্বলন্ত ছায়ামূর্তি বেরিয়ে এসে খোঁড়াতে খোঁড়াতে ওর দিকেই আসছে। ওর জ্বলন্ত চোখ দুটো তখনও রোহনের দিকেই তাক করা। রোহন কিভাবে যে হারান কাকার বাড়ির দরজায় এসে আছড়ে পড়েছিল তা ওর মনে নেই। জ্ঞান ফিরলে ও নিজেকে হারান কাকার ঘরের দাওয়ায় আবিষ্কার করে। গ্রামের কয়েকজন ওকে ঘিরে বসে আছে। সেই রাতের পর রোহন আর এক মুহূর্তেও সেই গ্রামে থাকেনি। সকালে প্রথম বাস ধরেই সে শহরে ফিরে আসে। তার লেখার সরঞ্জাম, জামা কাপড় সবকিছুই পড়ে রইল সেই অভিশপ্ত বাড়িতে। আজও বহু বছর পরেও রোহন বর্ষাকে ভয় পায়। ঝমঝময়ে বৃষ্টি নামলেই ও ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেয়। মেঘের গর্জন শুনলে ওর বুকের ভেতরটা কেঁপে ওঠে। আর গভীর রাতে যদি কখনো
ব্যাঙের ডাক হঠাৎ থেমে যায়। রোহন কাঁথা মুড়ি দিয়ে ভয়ে কাঁপতে থাকে, কারণ সে জানে শিকারী তার শিকারকে সহজে ভোলে না। সে হয়তো শহর পর্যন্ত আসতে পারবে না, কিন্তু তার সেই পাতাবিহীন জ্বলন্ত সবুজ চোখ দুটো আজও প্রত্যেক বর্ষার রাতে রোহনের ঘুম কেড়ে নেয়। শিকারী আজও অপেক্ষা করে আছে, তার সেই দিঘির ধারে, নতুন কোনো শিকারের জন্য অথবা পুরনো শিকারের ফিরে আসার জন্য। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।